দেখছি তুমি নিজে লজ্জা পেয়ে ওকে লজ্জা পেতে শেখাবে। ওকে কেন জ্ঞান বৃক্ষের ফল খাওয়ানোর চেষ্টা করছো? সবাই ওকে নিয়ে একটু মজা করছে। এখন তুমি যদি হঠাৎ করে গম্ভীর হয়ে যাও, তাহলে সেটাই তো ওর কাছে সব থেকে বেশি অস্বাভাবিক লাগবে। ওই জন্যই তো যতীনের সঙ্গে কোনো দিনই আমার বলল না। সেই ছোটবেলা থেকে খালি ঝগড়াই চলছে। ও বড় গম্ভীর। ও, তাহলে এই জন্যই মনে হয় ঝগড়া করাটা তোমার অভ্যাস হয়ে গেছে, তাই না? এ কি, ওদিকে তোমার ভাই তো সরে পড়ছে। ফের মিথ্যে কথা। তোমার সঙ্গে ঝগড়া করে কোনো সুখ নেই, তাই আমি চেষ্টাও করি না। যতীন বঞ্চিত হয়নি। শুধু যে ভালোবাসাটুকু গোপনে গোপনে সে সঞ্চয় করে রেখেছিল, তার আত্ম উপলব্ধি হতে যতীনের অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ঠিক যতটা দেরি হলে একটা বিলীন হয়ে যাওয়া অস্তিত্বের স্মৃতিটুকুই সম্বল হয়ে ওঠে, তার চেয়েও ঢের বেশি দেরি হয়েছে যতীনের। সবাই ঠিকই বলতো, কুড়ানি নাবালকই বটে। তবে যে অবজ্ঞায় ভালোবাসা থাকে, সে অবজ্ঞাকেই বকুল ফুলের মালায় জড়িয়ে বরমাল্য প্রদান করা যায়, সে কথা যতীনের মতো ছুরি কাচি ধরা সাবালক ডাক্তারের মনেও আসেনি কোনোদিন। আর যখন এসেছে, তখন দেরি হয়ে গিয়েছে। বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস, কিছু ছোট গল্পের আন্দরে কখনো ভয়, কখনো রহস্য, কখনো প্রেম, আবার কখনো বা হাস্যকৌতুক গল্পকথায় লিপিবদ্ধ আমাদের এই বিশেষ নিবেদন গল্পের কথা লিপি, যেখানে আজ আমরা আপনাদের জন্য উপস্থাপন করতে চলেছি রবি ঠাকুরের লেখা ছোট গল্প মাল্যদান। চলুন তবে আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। শুরু হচ্ছে মাল্যদান। সকালবেলায় একটু শীত শীত ভাব ছিল। দুপুরের দিকে বাতাসটা হালকা গরম হয়ে দক্ষিণ দিক থেকে বইতে শুরু করেছে। যতীন যে বারান্দায় বসেছিল, সেখান থেকে বাগানের এক কোণে একটি কাঁঠাল গাছ আর অন্য পাশে একটি শিরীষ গাছের মাঝের ভাগ দিয়ে বাইরের মাঠটা সম্পূর্ণ দেখা যায়। ফাল্গুনের রোদে সেই ফাঁকা মাঠ ঝাঁঝালো আলোয় যেন ঝলসে উঠছে। মাঠের এক প্রান্ত দিয়ে একটি কাঁচা রাস্তা চলে গিয়েছে। সেই রাস্তা ধরে বোঝাই খালাস করা গরুর গাড়ি অত্যন্ত ধীর গতিতে গ্রামের দিকেই ফিরছিল। আর গাড়োয়ান মাথায় গামছা চাপা দিয়ে অত্যন্ত নিশ্চিন্ত ভঙ্গিতে গান গাইতে গাইতে চলেছে। এমন সময় পিছন থেকে একটি হাসি মাখা মেয়েলি গলা শোনা গেল। কি যতীন, পূর্বজন্মের কারোর কথা ভাবছো বুঝি? শুনে যতীন বলল, কেন পটল, আমি কি এতই হতভাগা যে ভাবতে গেলেই পূর্বজন্ম টেনে আনতে হবে? আত্মীয়দের মধ্যে পটল নামেই পরিচিত মেয়েটি এবারে হেসে বলল, থাক থাক, আর মিথ্যে বড়াই করতে হবে না। তোমার এই জন্মের সব খবরই তো আমার জানা। ছি ছি, এত বয়স হয়ে গেল, তবু একটা সামান্য বউ কিনা ঘরে আনতে পারলে না? আমাদের ওই যে ধনামালিটা, তারও একটা বউ আছে। সে রোজ দুবেলা বউয়ের সঙ্গে ঝগড়া করে সারা পাড়াকে জানিয়ে দেয় যে বউ আছে বটে। আর তুমি যে মাঠের দিকে তাকিয়ে ভান করছো যেন কারো চাঁদ মুখ ধ্যান করতে বসেছো, এসব চালাকি কি আমি বুঝি না? সব লোক দেখানি। দেখো যতীন, চেনা ব্রাহ্মণের পৈতের দরকার হয় না। কই, আমাদের ওই ধনাকে তো কোনোদিনও বিরহের অজুহাতে মাঠের দিকে অমন করে তাকিয়ে থাকতে দেখিনি। বড়জোর বউয়ের সঙ্গে যতই ঝগড়া হোক, তাকে গাছতলায় নিড়ানি হাতে কাজ করতেই দেখেছি। কিন্তু তার চোখে তো এমন ঘোর লাগা ভাব দেখিনি বাপু। আর তুমি মশাই 7 জন্মেও বউয়ের মুখ দেখলে না, শুধু হাসপাতালে মরা কেটে আর বই মুখস্থ করে বয়সটা কাটিয়ে দিলে।
তাহলে এমন দুপুরবেলা আকাশের দিকে গদগদ হয়ে তাকিয়ে থাকো কেন তুমি? না 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 না, এসব বাজে চালাকি আমার একদম ভাল লাগে না, দেখলেই গা জ্বলে যায়। যতীন হাত জোর করে বলল, ও থাক থাক, হয়েছে, আর নয়। আমাকে আর লজ্জা দিও না। তোমাদের ধনাই ধন্য, ঠিক আছে? ওর আদর্শেই চলার চেষ্টা করব। আর কথা নয়, কাল সকালে উঠে যে প্রথম কাঠকুড়ানি মেয়েটির মুখ দেখব তার গলাতেই মালা পরিয়ে দেব। আর ধিক্কার সইতে পারছি না। না। তবে এই কথাই রইল তো? রইল, এই কথাই রইল। ঠিক তো? তবে এদিকে এসো। যাব? কোথায় যাব? আরে এসোই না। না না, বেশ বুঝছি। তোমার মাথায় নিশ্চয়ই আবার কোনো দুষ্টুমি এসেছে। আমি এখান থেকে এক পাও নড়ছি না। আচ্ছা, তবে এখানেই বসে থাকো। এই বলে সে দ্রুত পায়ে চলে গেল। এবার ওদের দুজনের একটু পরিচয় দেওয়া যাক। যতীন আর পটলের বয়সের তফাৎ মাত্র একদিনের। পটল যতীনের চেয়ে একদিনের বড় বলে যতীন তাকে কোনোভাবেই সেই সূত্রে বাড়তি সম্মান দিতে রাজি নয়। দুজন খুঁড়তো জ্যাঠতো ভাই বোন, ছোটবেলা থেকেই একসঙ্গে খেলাধুলো করে বড় হয়েছে। দিদি না বলে নাম ধরে ডাকে বলে পটল ছোটবেলায় যতীনের নামে বাবা কাকাদের কাছে অনেক নালিশ করেছে, কিন্তু কোনো শাসনই, কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত নিজের এই ছোট্ট ভাইয়ের কাছেও তার পটল নামটাই থেকে গেল। পটল ছিল দিব্যি মোটা সোটা গোলগাল আর প্রাণ খোলা স্বভাবের একটি মেয়ে। তার হাসি ঠাট্টা চেপে রাখার মতো শক্তি এই সমাজে কারোর ছিল না। এমনকি শাশুড়ির সামনেও সে কোনোদিন গম্ভীর হয়ে থাকতে পারেনি। প্রথম দিকে এই নিয়ে অনেক কথা উঠেছিল, কিন্তু সবাই শেষে হার মেনে বলেছিল, আরে ওর স্বভাবই এমন, ওর কথা বাদ দাও তো। তা যা বলেছ। তারপর এমনই হলো যে পটলের অদম্য প্রাণচঞ্চল্যের সামনে বড়দের গাম্ভীর্য খুব একটা টিকতে পারত না। তার আশেপাশে কোথাও এতটুকু মন খারাপ, মুখ ভার বা দুশ্চিন্তা সে কখনোই সহ্য করতে পারেনি। অগণিত গল্প, হাসি আর ঠাট্টায় তার চারপাশের পরিবেশ যেন সব সময় একটা প্রাণ শক্তিতে ভরে থাকত। পটলের স্বামী হরকুমার বাবু ডেপুটি ম্যাজিস্ট্রেট, বিহার অঞ্চল থেকে বদলি হয়ে কলকাতার আবগারি বিভাগে চাকরি পেয়েছেন। প্লেগের ভয়ে তিনি বালিতে একটি বাগান বাড়ি ভাড়া নিয়ে এখন থাকেন। সেখান থেকেই কলকাতায় যাতায়াত করেন। আবগারি বিভাগের কাজে তাকে প্রায়শই মফস্বলে যেতে হয়, তাই দেশ থেকে মা সহ আরো দুজন আত্মীয়কে নিয়ে আসার প্রস্তুতি চলছিল। এমন সময় সত্য ডাক্তারি পাশ করা কিন্তু এখনো তেমন পসার জমাতে না পারা যতীন বোনের নিমন্ত্রণে সপ্তাহখানেকের জন্য এখানে এসে উঠেছে। কলকাতার গলিঘুচির জীবন থেকে বেরিয়ে প্রথম দিন গাছপালায় ঘেরা এই বাড়িতে এসে যতীন ছায়াময় নির্জন বারান্দায় বসে ফাল্গুনের অলস দুপুরের মায়ায় একেবারে ডুবেছিল। এমন সময় আগে সেই উপদ্রব শুরু হলো। পটল চলে যাওয়ার পর আবারও কিছুক্ষণ নিশ্চিন্ত হয়ে সে একটু নড়ে চড়ে আরাম করে বসল। কাঠকুড়ানি মেয়েটির প্রসঙ্গ ধরে তার মন ছেলেবেলার রূপকথার অলিতে গলিতে ঘুরে বেড়াতে লাগলো। ঠিক তখনই আবারও কোত্থেকে পটলের হাসি ভরা কণ্ঠস্বর শুনে সে একেবারে চমকে উঠল। পটল আরেকটি মেয়ের হাত ধরে টানতে টানতে এনে যতীনের সামনে দাঁড় করিয়ে বলল, ও কুড়ানি। মেয়েটি বলল, হ্যাঁ দিদি। আমার এই ভাইটিকে কেমন দেখতে বলতো? শুনে মেয়েটি বিন্দু মাত্র সংকোচ না করে যতীনের দিকে তাকিয়ে রইল। পটল আবারও বলল, কেমন, ভালো দেখতে না? শুনে মেয়েটি একটু গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, হ্যাঁ ভালো। যতীন লজ্জায় লাল হয়ে চেয়ার ছেড়ে উঠে বলল, আর পটল, এই কি ছেলে মানুষই হচ্ছে এইসব? হ্যাঁ, আমি ছেলে মানুষই করি না তুমি বুড়ো মানুষই করো? তোমার জন্য বয়সের কত ঠিক ঠিকানা আছে। বলা মাত্র যতীন সেখান থেকে পালিয়ে বাঁচল। পটলও তার পেছন পেছন দৌড়তে দৌড়তে হেসে বলল,
ও যতীন, ভয় নেই ভয় নেই, এখনই মালা পরাতে হবে না। ফাল্গুন চৈত্রে তো লগ্নই নেই, এখনও হাতে অনেক সময় আছে। আরে ও যতীন। পটল যাকে কুড়ানি বলে ডাকে, মেয়েটি অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার বয়স কত আর হবে, এই 16 বছর। শরীর ছিপছিপে, মুখশ্রী নিয়ে আলাদা করে বলবার মতো কিছু নেই, তবে তার মুখে একটা অদ্ভুত আকর্ষণ ছিল, যেন দেখলে বনের হরিণের কথা মনে পড়ে। কঠিন ভাষায় তাকে নির্বুদ্ধি বলা যেতে পারে, কিন্তু সে অর্থে সে বোকা নয়, বরং তার বুদ্ধি এখনো পুরোপুরি বিকশিতই হয়নি। বলা যায় এই সরলতাই তার মুখের সৌন্দর্যকে নষ্ট না করে উল্টো এক ধরনের স্বতন্ত্র মাধুর্য এনে দিয়েছে। সন্ধেবেলায় হরকুমার বাবু কলকাতা থেকে ফিরে যতীনকে দেখে বললেন, এই যে যতীন এসেছ, ভালোই হয়েছে। তোমাকে না একটু ডাক্তারি করতে হবে। পশ্চিমে যখন আমরা ছিলাম, দুর্ভিক্ষের সময় একটি মেয়েকে পাই, এখন তাকে নিয়ে মানুষ করছি। পটলোকে কুড়ানি বলে ডাকে। ওর বাবা, মা আর ও তিনজনই আমাদের বাংলোর কাছে একটা গাছের নিচে পড়েছিল। যখন খবর পেয়ে ছুটে যাই, দেখি ওর বাবা মা দুজনেই মারা গেছেন। শুধু মেয়েটির প্রাণটুকু তখনও ছিল। যতীন পটলোকে খুব যত্ন করে বাঁচিয়েছে। ওর জাতপাত যে কি তা কেউই জানে না। এ নিয়ে কেউ আপত্তি করলে পটল বলে, ও তো দ্বিজ, একবার মরে আমাদের ঘরে নতুন করে জন্মেছে। আগের যা তো সেই সঙ্গেই শেষ হয়ে গেছে। প্রথম প্রথম মেয়েটি পটলকে মা বলে ডাকত। পটল তখন ধমক দিয়ে বলেছিল, খবরদার আমাকে মা বলে ডাকবি না, দিদি বলবি। এত বড় মেয়ে মা বললে নিজেকে কেমন বুড়ি বলে মনে হয় না? আমার কি মনে হয় জানো যতীন, সে দুর্ভিক্ষের অনাহারের কারণেই হোক বা অন্য কোনো কারণে, ওর মাঝে মাঝেই শুল বেদনার মতো তীব্র ব্যথা ওঠে। ব্যাপারটা যে কি সেটা তোমাকেই ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। বলেই তিনি হাঁক ছাড়লেন। তুলসী, ও তুলসী, এই কুড়ানিকে একটু নিয়ে আয় তো। কুড়ানি চুল বাঁধছিল। অসমাপ্ত বেনিটা পিঠের উপর দুলতে দুলতে সে হরকুমার বাবুর ঘরে এসে দাঁড়াল। হরিণের মতো বড় বড় দুটো চোখে সে একবার হরকুমার বাবুর দিকে, আরেকবার যতীনের দিকে তাকিয়েই চুপ করে রইল। রাতে শোবার ঘরের জানালা দরজা খুলে দিয়ে যতীন অনেকক্ষণ নানা কথা ভাবতে লাগলো। যে মেয়ে নিজের চোখের সামনে বাবা মাকে অনাহারে মরতে দেখেছে, তার জীবনের উপর এককালে কত ভয়াবহ ছায়া নেমে এসেছিল, এই নির্মম অভিজ্ঞতা তাকে কতই না বড় করে দিয়েছে। এখন এমন একটি মেয়েকে নিয়ে কখনো কি হাসি ঠাট্টা করা যায়? ঈশ্বর যেন দয়া করে তার বুদ্ধির উপর একটি আবরণ টেনে দিয়েছেন। সেই আবরণ না থাকলে তার ভাগ্যের নির্মম আঘাতের কি যে ভয়ঙ্কর চিহ্ন প্রকাশ পেত, তা কল্পনা করাও কঠিন। আজ দুপুরে গাছের ফাঁক দিয়ে যখন যতীন ফাল্গুনের আকাশের দিকে তাকিয়েছিল, দূর থেকে ভেসে আসা কাঁঠালের মুকুলের মৃদু গন্ধ তার মনকে একটা অদ্ভুত মাধুর্যে ভরিয়ে দিয়েছিল। সেই মুহূর্তে মনে হয়েছিল সারা পৃথিবী যেন এক সোনালি কুয়াশার আবরণে ঢাকা। কিন্তু সহসা সেই বুদ্ধিতে সরল হরিণ চোখের মেয়েটি যেন এক নিমেষে সেই সোনালি কুয়াশা সরিয়ে দিল। বাস্তবের কঠিন নির্মম সত্যকে সে যতীনের সামনে স্পষ্ট করে তুলে ধরল। যতীন ইতস্তত করছে দেখে হরকুমার বাবু বললেন, বৃথা সংকোচ করছো যতীন। ওকে দেখতেই বড় মেয়েদের মতো, কিন্তু আসলে ওকে কচি খুকি বললেও খুব ভুল বলা হয় না। দেখতে কচি ডাবের মতো, ভেতরটা জলে পরিপূর্ণ হলেও
ওর কিন্তু শ্বাসের রেখাও ঠিকমতো ধরেনি। ও কিছুই বোঝে না। ওকে তুমি নারী ভেবে ভুল করো না। তুমি স্বচ্ছন্দে তোমার পরীক্ষা চালাও। যতীন নিজের ডাক্তারি পালন করতে লাগলো। কুড়ানিও এতটুকু সংকোচ প্রকাশ করল না। পরীক্ষা শেষ করে যতীন বলল, শরীরের কোনো অসুখ তো বুঝতে পারলাম না, সবকিছু ঠিকই আছে। ঠিক তখনই পটল ফস করে ঘরের মধ্যে ঢুকে বলল, হৃদযন্ত্রেরও কোনো অসুখ হয়নি, তার পরীক্ষাও দেখতে চাও? এই কথা বলে সে কুড়ানির কাছে গিয়ে তার চিবুক ছুঁয়ে বলল, ও কুড়ানি, আমার এই ভাইটিকে তোর পছন্দ হয়েছে? কুড়ানিও মাথা নেড়ে বলল, হ্যাঁ। আমার ভাইকে তুই বিয়ে করবি? সে আবারও মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল। হ্যাঁ। পটল আর হরকুমার বাবু দুজনেই তা শুনে হেসে উঠলে। কুড়ানিও হাসির কারণ না বুঝেই তাদের দেখা দেখি মুখ ভরা হাসি নিয়ে দাঁড়িয়ে রইল। যতীন লজ্জায় লাল হয়ে তাড়াতাড়ি করে বলল, পটল, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, এটা কিন্তু একেবারেই অন্যায়। হরকুমার বাবু, আপনি পটলকে খুব বেশি প্রশ্রয় দেন। হরকুমার বাবু হেসে বললেন, যদি ওকে প্রশ্রয় না দিই তাহলে কি আমি ওর কাছ থেকে প্রশ্রয় পাবো? আর যতীন, তুমি কুড়ানিকে চেনো না, তাই জন্যই এত অস্থির হচ্ছ। দেখছি তুমি নিজে লজ্জা পেয়ে ওকে লজ্জা পেতে শেখাবে। ওকে কেন জ্ঞানবৃক্ষের ফল খাওয়ানোর চেষ্টা করছো? সবাই ওকে নিয়ে একটু মজা করছে। এখন তুমি যদি হঠাৎ করে গম্ভীর হয়ে যাও তাহলে সেটাই তো ওর কাছে সব থেকে বেশি অস্বাভাবিক লাগবে। ওই জন্যই তো যতীনের সঙ্গে কোনো দিনই আমার বনল না। সেই ছোটবেলা থেকে খালি ঝগড়াই চলছে। ও বড় গম্ভীর। ও, তাহলে এই জন্যই মনে হয় ঝগড়া করাটা তোমার অভ্যাস হয়ে গেছে, তাই না? এ কি, ওদিকে তোমার ভাই তো সরে পড়ছে। ফের মিথ্যে কথা। তোমার সঙ্গে ঝগড়া করে কোনো সুখ নেই, তাই আমি চেষ্টাও করি না। ঝগড়া করে তুমি সুখী হবে কি করে? আমি তো শুরুতেই হার মেনে যাই। বড় কর্মই করো, গোড়ায় হার না মেনে শেষে হার মানলে কত খুশিই না হতাম। ফাল্গুনের এই কুজন গুঞ্জন আর মর্মরের আড়ালে যে ক্ষুধা তৃষ্ণায় জর্জরিত কঠিন বাস্তবের বিশাল সংসার দাঁড়িয়ে আছে, তারই এক ঝলক যেন হঠাৎই চোখে পড়ল। প্রকৃতির মনোহর পর্দার আড়াল থেকে জীবনের নির্মম সত্যটা তখন স্পষ্টতই চোখে পড়ছে। পরদিন সন্ধ্যের সময় কুড়ুনির সেই ব্যথা আবারও শুরু হলো। পটল তাড়াতাড়ি যতীনকে ডেকে পাঠালো। যতীন এসে দেখল যন্ত্রণায় কুড়ানির হাত পা একেবারে খিচে যাচ্ছে, সারা শরীর শক্ত হয়ে আছে যেন। সে ওষুধ আনতে লোক পাঠিয়ে গরম জলের বোতলও আনতে বলল। শুনে পটল বলল, ভারী মস্ত ডাক্তার হয়েছ, পায়ে একটু গরম তেল মালিশ করে দাও না বাপু। দেখছো না পায়ের তলাটা ঠান্ডা হয়ে গেছে। যতীন আর কথা না বলে কুড়ানির পায়ের তলায় গরম তেল জোরে জোরে মালিশ করতে লাগলো। এদিকে চিকিৎসা করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে। হরকুমার বাবু কলকাতা থেকে ফিরে বারবার কুড়ানির খবর নিতে লাগলেন। যতীন বুঝল আসলে সন্ধেবেলায় অফিস থেকে ফিরে পটলকে না পেয়েই হরকুমার বাবুর নিজেরই অস্থির অবস্থা হয়েছে। কুড়ানির খবর নেওয়া যেন তারই অস্থিরতার অজুহাত। যতীন মুচকি হেসে বলল, হরকুমার বাবু তো ছটফট করছেন খুব, তুমি যাও পটল, তার কাছে যাও। পরের দোহাই দিচ্ছ বটে, কে ছটফট করছে তা আমি বেশ বুঝেছি। আমি গেলেই তো তোমার সুবিধে। এদিকে কথায় কথায় লজ্জায় মুখ লাল হয়ে যায়, আর ভেতরে ভেতরে যে এত কিছু লুকিয়ে রেখেছো তাকে জানতো। আচ্ছা, তোমার দোহাই, তুমি এখানেই থাকো, আমায় রক্ষে করো। তোমার মুখটা যদি একটু বন্ধ থাকে তবেই আমি বাঁচি। আমি ভুল বুঝেছিলাম, হরকুমার বাবু বোধহয় দিব্যি শান্তিতেই আছে। এমন সুযোগ তো আর রোজ জোটে না। কিছুক্ষণ পর কুড়ানি একটু আরাম পেয়ে তার চোখ দুটো খুলল। পটল হেসে বলল, জানিস, তোর চোখ খোলাবার জন্য তোর বরাজ অনেকক্ষণ ধরে তোর পায়ে ধরে সেধেছে। তাই বুঝি আজ এত দেরি করলি? ছি ছি, ওর পায়ের ধুলো নে।
কুড়ানিও কথাটা সত্যি ভেবে কর্তব্যের মতোই গম্ভীর মুখে সঙ্গে সঙ্গে যতীনের পায়ের ধুলো নিল। যতীন লজ্জায় আর এক মুহূর্ত দাঁড়ালো না, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। তার পরদিন থেকেই যতীনের উপর যেন নিয়মিত উপদ্রব শুরু হলো। যতীন খেতে বসেছে, এমন সময় কুড়ানি একেবারে স্বাভাবিক মুখে হাতে পাখা নিয়ে তার মাছি তাড়াতে শুরু করলো। যতীন তাড়াতাড়ি করে বলল, আরে আরে থাক থাক, তার দরকার নেই। এই নিষেধ শুনে কুড়ানি অবাক হয়ে একবার পিছনের ঘরের দিকে তাকালো, তারপর আবারও আগের মতোই পাখা করতে লাগলো। যতীন ঘরের আড়ালে থাকা পটলকে উদ্দেশ্য করে বলল, পটল, তুমি যদি এভাবে আমাকে জ্বালাও তাহলে কিন্তু আমি আর খাবই না। এই এই আমি উঠে যাচ্ছি কিন্তু। এই বলে সে উঠতে যাবে এমন সময় কুড়ানি সঙ্গে সঙ্গে পাখাটা ফেলে দিল। হঠাৎ যতীন লক্ষ্য করল মেয়েটির নিষ্পাপ মুখে গভীর কষ্টের ছায়া নেমে এসেছে। সঙ্গে সঙ্গে তারও মন খারাপ হয়ে গেল। সে আবারও বসে পড়ল। এতদিন যতীনও বিশ্বাস করতে শুরু করেছিল কুড়ানি বোধহয় কিছুই বোঝে না, তার লজ্জা নেই, কষ্টও নেই। কিন্তু আজ হঠাৎ সে বুঝল সব নিয়মেরই ব্যতিক্রম থাকে, আর সেই ব্যতিক্রম কখন কিভাবে সামনে এসে দাঁড়াবে তা আগে থেকে কেউ বলতে পারে না। কুড়ানি পাখাটা রেখে চুপচাপ চলে গেল। পরদিন সকালে যতীন বারান্দায় বসেছিল। চারদিকে গাছপালার মধ্যে কোকিলের অবিরাম ডাক, আমের মুকুলের গন্ধে বাতাস যেন ভারী হয়ে আছে। এমন সময় সে দেখল কুড়ানি হাতে এক কাপ চা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এগিয়ে আসতে যেন একটু ইতস্তত বোধ করতে লাগলো সে। হরিণের মতো বড় বড় চোখে একরকম ভীত সন্ত্রস্ত ভাব। মনে হচ্ছে চা নিয়ে গেলে যতীন আবার যদি বিরক্ত হয়, তাই সে বুঝে উঠতে পারছে না। যতীনের মনটা হঠাৎ নরম হয়ে গেল। সে নিজে উঠে গিয়ে কুড়ানির হাত থেকে চায়ের পেয়ালাটা গ্রহণ করল। তার মনে হলো এই মানব জন্মের হরিণ শিশুটিকে সত্যি কি কেউ সামান্য কারণে কষ্ট দিতে পারে? ঠিক সেই মুহূর্তেই সে দেখল বারান্দার অন্য প্রান্তে পটল কখন এসে দাঁড়িয়েছে। সে নিঃশব্দে হেসে যতীনকে মজা করে কিল দেখিয়ে ইশারা করল। ভাবখানা এমন, কেমন ধরা পড়ে গেলে তো? সেদিন সন্ধ্যায় যতীন একটা ডাক্তারি পত্রিকা পড়ছিল। হঠাৎ বকুল ফুলের গন্ধ পেয়ে মুখ তুলে দেখল কুড়ানি হাতে বকুলের মালা নিয়ে ঘরে ঢুকছে। যতীন মনে মনে বলল, না, এ তো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। পটলের এই নিষ্ঠুর মজায় আর সায় দেওয়া উচিত হবে না। সে কুড়ানিকে বলল, ছি ছি কুড়ানি, তোমাকে নিয়ে তোমার দিদি মজা করছে, তুমি সেটা বুঝতে পারছো না? কথা শেষ হতেই কুড়ানি ভয় আর সংকোচে ফিরে যেতে উদ্ধত হলো। তবে যতীন তাড়াতাড়ি তাকে ডেকে বলল, কুড়ানি দাঁড়াও, দেখি তোমার মালাটা দেখি। এই বলে সে মালাটা কুড়ানির হাত থেকে নিয়ে নিল, আর মুহূর্তের মধ্যেই কুড়ানিরও মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আর ঠিক তখনই ঘরের আড়াল থেকে পটলের এক ফোঁটা উচ্চ হাসি ভেসে এলো। পরদিন সকালে পটল আবারও যতীনকে জ্বালাতে তার ঘরে গিয়ে দেখল ঘরখানা খালি। টেবিলের উপর একটি কাগজে শুধু লেখা, পালালাম, শ্রী যতীন। পটল হেসে উঠে বলল, হো কুড়ানি, তোর বর তো পালিয়ে গেল, তাকে ধরে রাখতে পারলি নে? এই কথা বলে কুড়ানির বেনি ধরে হালকা নেড়ে দিয়ে নিজের ঘরের কাজে চলে গেল সে। কথাটার অর্থ বুঝতে কুড়ানির একটু সময় লাগল। সে ছবির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখ দুটো সামনের দিকে স্থবির। তারপর ধীরে ধীরে যতীনের ঘরে এসে দেখল
ঘর একেবারে ফাঁকা, আর টেবিলের উপর আগের সন্ধ্যায় দেওয়া সেই বকুলের মালাটা ঠিক যেমন ছিল তেমনই পড়ে আছে। বসন্তের সেই সকালটা ছিল অপূর্ব সুন্দর, স্নিগ্ধ এবং মায়াময়। কৃষ্ণচূড়ার দুলতে থাকা ডালপালার ফাঁক দিয়ে রোদের আলো ছায়ার সঙ্গে মিশে বারান্দার উপর এসে পড়ছিল। কাঠবেড়ালিগুলো লেজ উঁচু করে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল, আর চারদিকে পাখিরা নানান সুরে এমন গান গাইছিল যেন তাদের কথা কোনোভাবেই শেষ হতে চাইছে না। পৃথিবীর এই ছোট্ট কোণটায় ঘন পাতার ছায়া আর রোদের মিলনে গড়া এই ক্ষুদ্র জগতে প্রাণের আনন্দ যেন উপচে পড়ছিল। অথচ সেই আনন্দের মাঝখানেই বুদ্ধিতে শিশুসুলভ কুড়ানি নিজের জীবন বা চারপাশের ঘটনার কোনো মানেই খুঁজে পাচ্ছিল না। সে সবকিছুই যেন তার কাছে এক দুর্বোধ্য রহস্য। কি হলো, কেন এমন হলো, আর তারপরেই এই সকাল, এই বাড়ি, এই চারপাশের সব কিছু হঠাৎ এত ফাঁকা হয়ে গেল কেন? যার বোঝার ক্ষমতা এত অল্প, তাকে কে এমন হঠাৎ নিজের হৃদয়ের অতল বেদনার অন্ধকারে কোনো আলো না দেখিয়েই ঠেলে নামিয়ে দিল? প্রাণীর এই সহজ উচ্ছল পৃথিবীতে গাছপালা পশু পাখির এই আত্মভোলা কলরবের মাঝখানে এখন তাকে আবার কে ফিরিয়ে আনবে? এদিকে ঘরের কাজ সেরে পটল কুড়ানিকে খুঁজে এসে দেখল সে যতীনের ফেলে যাওয়া ঘরে তার খাটে পা জড়িয়ে মাটিতে উপুড় হয়ে পড়ে আছে, যেন শূন্য খাটকেই আঁকড়ে ধরে মিনতি করছে সে। তার বুকের ভিতরে যে ভালোবাসার অমূল্য ভাণ্ডার এতদিন লুকিয়েছিল, সে যেন সবটুকু উজাড় করে এই শূন্যতার পায়ের কাছে ঢেলে দিচ্ছে। এলোমেলো চুল, অগোছালো কাপড়ে মাটিতে লুটিয়ে থাকা মেয়েটি যেন নীরব, অথচ গভীর ভাষায় বলছে, নাও, আমাকে নাও, ওগো আমাকে নাও। পটল হতভম্ব হয়ে বলল, ও কি করছিস কুড়ানি? কুড়ানি উঠল না, যেমন পড়েছিল তেমনই পড়ে রইল। পটল কাছে গিয়ে তাকে ছুতেই সে হঠাৎ বুক ভাঙা কান্নায় ভেঙে পড়ল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল সে। পটল তখন বিস্ময় আর অনুতাপে চিৎকার করে উঠল, বলল, ও পোড়ামুখী, এ কি সর্বনাশ করেছিস? শেষ হয়ে গেলি তো। পটল গিয়ে হরকুমার বাবুকে কুড়ানির সব কথা জানিয়ে বলল, হে কি বিপদ ঘটলো বলো দেখি। তুমি কি করছিলে? তুমি আমাকে বারণ করতে পারলে না? হরকুমার বাবু শান্তভাবে বললেন, তোমাকে বারণ করার অভ্যাস তো আমার কোনোদিনই ছিল না, আর বারণ করলেই বা কি ফল পাওয়া যেত? তুমি কেমন স্বামী? হ্যাঁ, আমি যদি ভুল করি তুমি আমাকে জোর করে থামাতে পারো না? আমাকে কেন তুমি এই খেলা খেলতে দিলে? এই বলে পটল ছুটে গিয়ে মাটিতে লুটিয়ে থাকা কুড়ানিকে জড়িয়ে ধরে বলল, লক্ষ্মী বোন আমার, তোর কি বলবার আছে আমাকে খুলে বল। কিন্তু হায়, কুড়ানির এমন কোনো ভাষাই ছিল না যাতে সে নিজের হৃদয়ের সেই অব্যক্ত রহস্যটুকু প্রকাশ করতে পারে। এক অজানা ভাষাহীন বেদনার উপর সে যেন বুক দিয়ে উপুড় হয়ে পড়ে আছে। সেই বেদনাটা কি পৃথিবীতে আর কারোর কখনো এমন হয়েছে কিনা, মানুষ তাকে কি নামে ডাকে, এসবের কিছুই কুড়ানি জানত না। সে শুধু কাঁদতে পারত। নিজের মনের কথা বোঝানোর আর কোনো উপায়ই তার কাছে ছিল না। পটল আবারও বলল, উড়ানি, তোর দিদি বড় দুষ্টু, কিন্তু তার কথা যে তুই এমন করে বিশ্বাস করবি তা আমি কোনো দিন ভাবতে পারিনি। আমার কথা তো কেউ কখনো বিশ্বাস করে না, তুই
কেন এমন ভুল করলি? কুরানি, একবার মুখ তুলে তোর দিদির দিকে চা। আমাকে মাফ কর কুরানি, আমাকে মাফ কর। কিন্তু কুরানির মন তখন পটলের দিক থেকে পুরোপুরি সরে গিয়েছে। সে কোনোভাবেই মুখ তুলে তার দিকে তাকাতে পারল না, বরং দুই হাতের ভেতর আরো শক্ত করে মাথা গুঁজে রইল। সব কথা পুরোপুরি না বুঝলেও একরকম শিশু সুলভ অভিমানে সে পটলের উপর রাগ করে বসেছিল। পটল ধীরে ধীরে তাকে ছেড়ে এবারে উঠে দাঁড়ালো সে। তারপর জানালার ধারে গিয়ে পাথরের মূর্তির মতো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। বাইরে ফাল্গুনের রোদে ঝলমল করা সুপুরি গাছের পাতার দিকে চেয়ে থাকতে থাকতে তার দুই চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়তে লাগল। পরদিন কুরানিকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। পটল তাকে খুব আদর করে নিজের হাতে সুন্দর সুন্দর কাপড় আর গয়না পরিয়ে সাজাতো। নিজের সাজগোজের দিকে তার কোনোদিনই বিশেষ একটা খেয়াল ছিল না। সে নিজে থাকতো এলোমেলো, কিন্তু সাজানোর যত শখ ছিল সবই সে কুরানিকে সাজিয়ে মিটিয়ে নিত। বহুদিন ধরে জমিয়ে রাখা সেই সব কাপড় গয়না কুরানির ঘরের টেবিলের উপরেই পড়ে আছে। হাতের বালা, চুড়ি, এমনকি নাকের লবঙ্গ ফুলটাও সে খুলে রেখে গিয়েছে, যেন পটল দিদির এতদিনের সব আদর ভালোবাসার চিহ্ন সে নিজের শরীর থেকে মুছে ফেলতে চায়। হরকুমার বাবু কুরানির খোঁজে পুলিশের কাছে খবর দিলেন। তখন প্লেগের আতঙ্কে চারদিকে অসংখ্য মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল। সেই ভিড়ের মধ্যে থেকে একজন নির্দিষ্ট মানুষকে খুঁজে বের করা পুলিশের পক্ষে অত সহজ ছিল না। দু একবার ভুল লোকের খোঁজ পেয়ে হরকুমার বাবুকে অকারণ দৌড়োদৌড়ি দুঃখ আর লজ্জা পেতে হলো। শেষে তিনি কুরানিকে ফিরে পাওয়ার আশাটা প্রায় ছেড়েই দিলেন। অজানার কোলে যাকে একদিন পেয়েছিলেন তারা, সে আবারও সেই অজানার মধ্যেই হারিয়ে গেল। যতীন বিশেষ চেষ্টা করেই সে বছর প্লেগ হাসপাতালের ডাক্তার হিসেবে যোগ দিয়েছিল। একদিন দুপুরের বাসায় খাওয়া সেরে হাসপাতালে এসে শুনল মহিলা ওয়ার্ডে নতুন একজন রোগী এসেছে। পুলিশ তাকে রাস্তা থেকে উদ্ধার করে এনেছে। যতীন রোগীকে দেখতে গেল। মেয়েটির মুখের বেশিরভাগ চাদরেই ঢাকা ছিল। সে প্রথমে হাত ধরে নাড়ি দেখল। জ্বর খুব বেশি নেই, কিন্তু শরীরটা ভীষণই দুর্বল। তারপর মুখের উপরে চাদরটা সরাতেই যতীন স্তব্ধ হয়ে গেল। এ তো সেই কুরানি। হ্যাঁ, সেই বটে। এরই মধ্যে পটলের কাছ থেকে কুরানির সব কথা যতীন জেনে নিয়েছিল। কাজের ফাঁকে ফাঁকে কুরানি সেই হরিণের মতো চোখ দুটি, যার গভীরে অব্যক্ত ভালোবাসা আর নীরব আকুতি লুকিয়েছিল, বারবার তার মনে ভেসে উঠেছে। আজ সেই চোখ দুটো রোগে আধ বোঝা অবস্থায়, লম্বা পাপড়ির ছায়া শুকনো গালের উপর কালো রেখা এঁকে দিয়েছে। এই দৃশ্য দেখে যতীনের বুকটা যেন কেউ চেপে ধরল। ঈশ্বর এত যত্ন করে ফুলের মতো কোমল এই মেয়েটিকে সৃষ্টি করে কেন দুর্ভিক্ষের হাত থেকে মহামারীর বুকে ভাসিয়ে দিলেন? এই যে কোমল প্রাণটা আজ শয্যায় ক্লান্ত হয়ে পড়ে আছে, এত অল্প জীবনে এত দুঃখ, এত আঘাত, এত কষ্ট সে সহ্য করল কিভাবে? কোথা থেকে পেল সেই শক্তি? আর যতীনই বা কেন তার জীবনের মাঝখানে আরো একটি কঠিন পরীক্ষার মতো এসে জড়িয়ে পড়ল? যতীনের বুকের ভিতর থেকে একের পর এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে লাগলো এই সব কথা ভেবে ভেবে।
কিন্তু সেই ব্যথার মধ্যেও হৃদয়ের গভীরে এক সুমধুর সুর যেন বেজে উঠল। যে ভালোবাসা পৃথিবীতে এত দুর্লভ, যতীন তা কখনো চায়নি। অথচ এক ফাল্গুন দুপুরে পূর্ণ প্রস্ফুটিত মাধবীলতার গুচ্ছের মতো সে ভালোবাসা নিজেই এসে তার পায়ের কাছে নিঃশব্দে ঝরে পড়েছে। যে ভালোবাসা মৃত্যু দুয়ার পর্যন্ত এসে অচেতন হয়ে লুটিয়ে পড়ে, এমন দেবতা অর্ঘ্যের মতো ভালোবাসা পাওয়ার সৌভাগ্য পৃথিবীতে কজনেরই বা হয়। যতীন কুড়ানি শয্যার পাশে বসে ধীরে ধীরে তাকে গরম দুধ খাইয়ে দিতে লাগল। অনেকক্ষণ পর কুড়ানি একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো খুলল। যতীনের মুখের দিকে তাকিয়ে যেন দূরের কোনো স্বপ্নকে মনে করবার চেষ্টা করল কুড়ানি। যখন যতীন তার কপালে আলতো করে হাত রেখে ডাকল, কুড়ানি। তখন তার অচেতনের শেষ আবরণটুকু যেন ভেঙে গেল। সে যতীনকে চিনতে পারল, আর চিনতে না চিনতেই তার চোখের উপর আবারও এক কোমল আবেশ নেমে এলো। প্রথম বর্ষার মেঘে ঢাকা আষাঢ়ের আকাশ যেমন স্নিগ্ধ হয়ে ওঠে, তেমনি কুড়ানির কালো চোখ দুটো গভীর সজল কোমলতায় যেন ভরে উঠেছে। যতীন মমতা মেশানো কণ্ঠে বলল, কুড়ানি, এই দুধটুকু শেষ করে ফেলো দেখি। নাও। কুড়ানি আস্তে করে উঠে বসল। পেয়ালার উপর দিয়ে স্থির চোখে যতীনের মুখের দিকে তাকিয়ে রইল সে। তারপর ধীরে ধীরে দুধটুকু শেষ করল। হাসপাতালের একজন ডাক্তার যদি সারাক্ষণই এক রোগীর পাশেই বসে থাকেন, তাহলে কাজের যেমন অসুবিধে হয়, তেমন দেখতেও ভালো দেখায় না। অন্য রোগীদের দায়িত্ব পালন করবার জন্য যতীন যখন উঠে দাঁড়ালো, তখন কুড়ানির চোখে ভয় আর হতাশা আবারও গ্রাস করেছে। যতীন তার হাত ধরে স্নেহ ভরে বলল, আমি আমি এখনই ফিরে আসবো কুড়ানি, তোমার কোনো ভয় নেই। যতীন হাসপাতালের কর্তৃপক্ষকে জানালো, নতুন আনা এই রোগিনীর প্লেগ হয়নি। দীর্ঘদিন না খেয়ে থাকার ফলে সে শুধুই কেবল দুর্বল হয়ে পড়েছে। তাকেও যদি প্লেগ রোগীদের সঙ্গে রাখা হয়, তাহলে তার জন্য বিপদ হতে পারে। অনেক চেষ্টা করে যতীন কুড়ানিকে অন্যত্র নিয়ে যাওয়ার অনুমতি পেল। তারপর তাকে নিজের বাসায় নিয়ে এলো সে। সঙ্গে সঙ্গেই পটলকে সব খবর জানিয়ে একটি চিঠিও লিখে পাঠালো। সেদিন সন্ধ্যায় ঘরে রোগী আর চিকিৎসক ছাড়া আর কেউই ছিল না। শয্যার মাথার কাছে রঙিন কাগজের আবরণে ঢাকা একটি কেরোসিনের বাতি মৃদু ছায়াময় আলো ছড়িয়ে রেখেছিল সেখানে। ব্র্যাকেটের উপর রাখা ঘড়িটি নিস্তব্ধ ঘরে শুধু টিক টিক শব্দ তুলে দুলছিল। যতীন কুড়ানির কপালে হাত রেখে জিজ্ঞেস করল, শরীরটা এখন কেমন লাগছে কুড়ানি? কুড়ানি কোনো উত্তর দিল না। সে যতীনের হাতটি আলতো করে নিজের কপালের উপর চেপে ধরে রাখল। যতীন আবারও বলল, কুড়ানি, এখন একটু ভালো লাগছে? কুড়ানি চোখ বুজে আস্তে করে বলল, হ্যাঁ। কুড়ানি, তোমার গলায় ওটা কি? কুড়ানি তাড়াতাড়ি কাপড় টেনে গলার জিনিসটা ঢাকবার চেষ্টা করল। যতীন দেখল সেটা শুকিয়ে যাওয়া একগাছি বকুল ফুলের মালা। মুহূর্তেই তার মনে পড়ে গেল, এ তো সেই মালা। ঘড়ির টিক টিক শব্দের মধ্যে যতীন চুপ করে বসে রইল। এই প্রথম কুড়ানি কিছু লুকোতে চাইল, নিজের হৃদয়ের কথা আড়াল করবার
এই তার প্রথম প্রচেষ্টা। যে কুড়ানি এতদিন হরিণ শিশুর মতো নিষ্পাপ ছিল, সে কবে যে হৃদয় ভরা এক তরুণী হয়ে উঠেছে। কোন রোদের আলো, কোন উষ্ণতার স্পর্শে তার বুদ্ধির উপর জমে থাকা সব কুয়াশা সরে গেল। কিভাবে হঠাৎ তার লজ্জা, সংকোচ আর গভীর বেদনা এমন স্পষ্ট হয়ে ফুটে উঠল, সবই অজানা। রাত প্রায় 2:30। যতীন চৌকিতে বসে বসেই কখন ঘুমিয়ে পড়েছে তার নিজেরই খেয়াল নেই। হঠাৎ দরজা খোলার শব্দে তার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখল পটল আর হরকুমার বাবু একটি বড় ব্যাগ হাতে করে ঘরের ভিতর ঢুকছেন। হরকুমার বাবু বললেন, যতীন, তোমার চিঠি পেয়ে ভেবেছিলাম কাল সকালে রওনা দেব। সেই ভেবে আমরা শুয়েও পড়েছিলাম, কিন্তু হঠাৎ মাঝরাতে পটল উঠে আমাকে বলল, ওগো, কাল সকালে গেলে কুড়ানিকে আর দেখতে পাবো না, আমাদের এখনই যেতে হবে। ওকে আমি কিছুতেই বোঝাতে পারলাম না। শেষ পর্যন্ত তখনই একটা গাড়ি ভাড়া করে রওনা দিলাম। পটল হরকুমার বাবুকে বলল, চলো, তুমি যতীনের বিছানায় শোবে চলো। হরকুমার বাবু সামান্য আপত্তি করবার ভান করলেন বটে, কিন্তু শেষ পর্যন্ত যতীনের ঘরে গিয়েই শুয়ে পড়লেন। তার ঘুম আসতেও বিশেষ একটা দেরি হলো না। পটল ফিরে এসে যতীনকে ঘরের এক কোণে ডেকে নিচু গলায় জিজ্ঞেস করল, কোনো আশা আছে? যতীন আবারও কুড়ানির কাছে গিয়ে তার নাড়ি দেখল। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে ইশারায় জানিয়ে দিল, আর কোনো আশা নেই। পটল কুড়ানির সামনে কিছু প্রকাশ না করে যতীনকে আড়ালে ডেকে বলল, যতীন, সত্যি বলো, তুমি কি কুড়ানিকে ভালোবাসো না? যতীন কোনো উত্তর দিল না। সে গিয়ে কুড়ানির শয্যার পাশে গিয়ে বসল। আলতো করে তার হাত চেপে ধরে ডাকল, কুড়ানি, কুড়ানি। কুড়ানি চোখ মেলল, মুখে একটুখানি শান্ত মধুর হাসি ফুটিয়ে বলল, কি দাদাবাবু? কুড়ানি, তোমার এই মালাটি আমার গলায় পরিয়ে দাও। কুড়ানি স্থির নিষ্পাপ চোখে যতীনের মুখের দিকে তাকিয়ে রইল। যতীন আবারও বলল, কি হলো, তোমার মালাখানি আমাকে দেবে না? যতীনের এই স্নেহ ভরা অনুরোধ শুনে কুড়ানির মনের আগে সেই অবহেলার সামান্য অভিমান জেগে উঠল। সে আস্তে করে বলল, কি দাদাবাবু? আমি আমি তোমাকে ভালোবাসি কুড়ানি। এই কথা শুনে কুড়ানি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল। তারপর তার দুই চোখ বেয়ে অবিরাম জল গড়িয়ে পড়তে লাগল। যতীন শয্যার পাশে হাঁটু গেড়ে বসে তার হাতের কাছে মাথা নত করল। সে কুড়ানি নিজের গলা থেকে বকুলের মালাটা খুলে যতীনের গলায় পরিয়ে দিল। ঠিক তখনই পটল এগিয়ে এসে ডাকল, কুড়ানি। কুড়ানি ক্লান্ত মুখে এক অপূর্ব উজ্জ্বলতা এনে বলল, কি দিদি? আমার ওপর তোর আর রাগ নেই তো বোন? না দিদি। যতীন, তুমি একটু পাশের ঘরে যাও। যতীন ঘর থেকে বেরিয়ে গেলে পটল ব্যাগ খুলে কুড়ানির সব কাপড় আর গয়না একে একে বার করল। রোগিণীকে বেশি না নাড়িয়ে খুব যত্ন সহকারে তার মলিন কাপড়ের উপর একটি লাল বেনারসি শাড়ি জড়িয়ে দিল সে। তারপর একে একে তার হাতে চুড়ি পরালো, দুই হাতে বালাও পরিয়ে দিল সে। সবশেষে পটল যতীনকে ডাকল,
যতীন, যতীন ঘরে এলে তাকে কুড়ানির শয্যার পাশে বসিয়ে পটল তার হাতে একটি সোনার হার তুলে দিল। যতীন ধীরে ধীরে কুড়ানির মাথা তুলে সেই হার তার গলায় পরিয়ে দিল। ভোরের আলো যখন কুড়ানির মুখের উপর এসে পড়ল, তখন সেই আলো আর তার চোখে পৌঁছল না। তার শান্ত নির্মল মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন সে মারা যায়নি, বরং কোনো অতল অনন্ত সুখ স্বপ্নের মধ্যে নিঃশব্দে ডুবে আছে সে। যখন তার দেহ নিয়ে যাওয়ার সময় হলো, পটল কুড়ানির বুকের উপর ঝাঁপিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, বোন, তোর ভাগ্য ভালো, জীবনের চেয়ে তোর মরণ সুখের। যতীন কুড়ানি সেই শান্ত স্নিগ্ধ মৃত্যু মুখের দিকে স্থির চোখে তাকিয়ে মনে মনে ভাবল, যার ধন তিনি নিজেই তা ফিরিয়ে নিলেন, তবু আমাকেও তিনি সম্পূর্ণ বঞ্চিত করে গেলেন না। শুনছিলেন মাল্যদান। আমাদের আজকের গল্পের মূল দুই চরিত্র যতীন এবং কুড়ানির কণ্ঠে অরুণাভ এবং নিবেদিতা, পটলের চরিত্রে অমৃতা, হরকুমার বাবুর কণ্ঠে রোহনদেব, পাড়ার লোকের ভূমিকায় সম্রাট, সবশেষে গল্প কথক, গল্পের সূত্রধার আমি অনিক। আমাদের আজকের গোটা গল্পে আবহ সঙ্গীতে বিশেষভাবে সাহায্য করেছে কথালিপি প্রোডাকশনস, আমাদের টেকনিক্যাল হেড রাজীব। আমাদের আজকের কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। এখন আমরা শুধু ইউটিউবেই নই, রয়েছি স্পটিফাইতেও, তাই ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিন।